হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে ইয়েলো ক্যাব ড্রাইভারদের আর্থিক সংকট সমাধানে নতুন লাইসেন্স ইস্যু বন্ধ করছে নিউ ইয়র্ক সিটি। এই বিষয়টি আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব নিউ ইয়র্ক সহ 4 স্টেটের 30 লক্ষ মানুষ পেতে পারে স্টিমুলাস চেক। এই বিষয়টি আজকে আলোচনা করব। কোভিড ভ্যাকসিনের চেয়েও কার্যকর প্রতিরোধকের ঘোষণা দিল সিডিসি। বিষয়টি কি, এটা জানার চেষ্টা করব আমরা। নিউ ইয়র্ক সিটি ব্যবসায় বাণিজ্যকে সচল রাখতে গভর্নর ও মেয়রের নিকট ব্যবসায়ীদের চিঠি, তারা কি চিঠি দিয়েছেন এই বিষয়টি আমরা আলোচনা করব। কারণ ব্যবসায়ী যারা, তারা চিঠি দিয়েছেন ব্যবসাকে সচল রাখা এবং যে ব্যবসাগুলো একবার শেষ হয়ে যাচ্ছে এগুলো কীভাবে পুনর্জীবন দেওয়া যায় এই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। আমরা যারা আমাদের বাংলাদেশি অনেকেই ব্যবসায়ী আছেন, তারাও বিপদে আছেন। আমরা চেষ্টা করব বিষয়টি জানার যে কিভাবে তারা কি করতে চান। আজকে এই বিষয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন যারা, তাদের মধ্যে আলোচনায় একটু পরে যুক্ত হবেন ডক্টর প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, পেনসিলভেনিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন এখন টিপু সুলতান, মোহাম্মদ টিপু সুলতান। আমাদের সাথে যুক্ত হবেন এম.এ. আহাদ আলী সিপিএ। আমাদের সাথে যুক্ত আছেন শেখ আল মামুন, যিনি মামুন টিউটোরিয়ালের প্রধান এবং পরিচয় সম্পাদক জনাব নাজবুল হাসান। আমরা দিনের আপডেট দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। তার আগে আপনাদেরকে অনুরোধ করব যারা ফেসবুকে দেখছেন অনুষ্ঠানটি প্লিজ শেয়ার করার জন্য। আমরা যাচ্ছি জনাব নাজমুল হাসানের কাছে দিনের আপডেট জানার জন্য। নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ আজকে সব প্যানেলিস্ট। আমাদের প্রফেসর মামুন ভাইকে খুব সতেজ লাগছে। আই এম ভেরি ইন্সপায়ার্ড বাই হিম। এনিওয়ে, আজকে খবর শনিবার ছুটির দিন এবং মোটামুটি কালকে আমি নিউ ইয়র্কের অবস্থা বলেছি যে জ্যাকসন হাইটে আসলে কাউই মনে হবে না যে এই জ্যাকসন হাইট এলাকার উপর দিয়ে কোভিড কিভাবে চলে গেছে। যাই হোক, প্রচুর মানুষ জ্যাকসন হাইটে উইকেন্ডে। 5টি বিরাট বিরাট সুপার মার্কেট এখন সচল। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি যে 73rd স্ট্রিটের প্রতিটি বাংলাদেশি গ্রোসারি সুপার মার্কেট, হালাল মিল মার্কেট, যেইভাবেই আপনি বলেন না কেন, সবগুলোই কিন্তু এখন 24 আওয়ার্স খোলা। এবং ইটস ভেরি আমরা ঠিক মেডিকেল সাইড থেকে যদি বলি, আমরা এখনো কোভিডের সেকেন্ড ওয়েভের কথা ভাবি, কিন্তু যখন রাস্তায় নামি মানুষ দেখি তখন ঠিক ওইভাবে ভাবি না। কিন্তু তা সত্ত্বেও গভর্নর এবং মেয়র সবসময় বলেন যে আমরা যেন মাস্কটা ব্যবহার করি। এবং এই পর্যন্ত যে জিনিসটি এস্টাবলিশড হয়েছে সকলের কাছেই, সারা বিশ্বের এই কোভিড-19 পরিস্থিতি পর্যালোচনা করে, সেটি হচ্ছে যে একমাত্র মাস্কই এইটাকে দমন করতে পারে, প্রতিরোধটা ঠেকাতে পারে। কোভিড দমন করা এখনো সম্ভব হচ্ছে না, ঠেকানো সম্ভব হচ্ছে কিছুটা এই মাস্ক ব্যবহারের কারণে। দমানোর ব্যাপারটি আসলে আসবে পরে, আমরা ভ্যাকসিন যখন বের হবে তখন। এবং এই ভ্যাকসিনের ব্যাপারে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ভিতরে একটা মোটামুটি মতানৈক্য দেখা যাচ্ছে। তবে প্রেসিডেন্ট যেটা বলার চেষ্টা করছেন যে তিনি বলছেন যে নভেম্বরের আগেই একটি ঘোষণা আসবে ভ্যাকসিন প্রস্তুত, তবে সকল আমেরিকানের কাছে পৌঁছতে সেটি এপ্রিল মাস পর্যন্ত হয়ে যাবে। ডক্টর ফাউসি এবং সিডিসির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন না, আগামী বছরের শেষ নাগাদ সময় লেগে যাবে সকলের হাতে ভ্যাকসিন যা পৌঁছতে। কিন্তু ভ্যাকসিনের ট্রায়াল এখনো চলছে। ফাইজার আমেরিকার কোম্পানি, তারা বলেছে যে অক্টোবরের মধ্যেই তারা একটি ঘোষণা দেবে তাদের ভ্যাকসিন কতখানি কার্যকর এবং তারা কবে সেটা ছাড়তে পারবে সকলের জন্য, সেই বিষয়ে তারা একটা ঘোষণা দিবে। এটা দিন কয়েক আগে ফাইজারের চেয়ারম্যান জানিয়েছেন। যাক, মোটামুটি নিউ ইয়র্ক স্টেটের যে তথ্যটা দিয়ে আমরা প্রতিদিন শুরু করি, আপনি জানেন যে শুক্র, শনি, রবি এই 3 দিন নিউ ইয়র্ক সিটির মেয়র সাংবাদিক সম্মেলন করেন না, সাংবাদিকদের কোনো তথ্য আদান প্রদান করেন না। সেদিন কিন্তু নিউ ইয়র্কের গভর্নর কুমো ও তার প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই টুইট করে নিউ ইয়র্ক সিটির অবস্থাগুলো জানান, যেটা একটি আমরা হেলথ ইন্ডিকেটর, অর্থাৎ আমি কোভিড-19 ইন্ডিকেটর হিসেবে আমরা সবাই ব্যবহার করে যাচ্ছি গত কয়েকদিন ধরেই, গত কয়েক সপ্তাহ, কয়েক মাস ধরে ইনফ্যাক্ট। এবং তাতে দেখা যাচ্ছে গতকালকে খুব সম্ভবত, যতটুকু স্মরণ করতে পারি, যে নিউ ইয়র্ক স্টেটে, যে স্টেটে প্রায় 19.5 মিলিয়ন লোকের বসবাস, সেই স্টেটে 110,444 টেস্ট হয়েছে কোভিড-19। এত বেশি টেস্ট যুক্তরাষ্ট্রের আর কোন স্টেটে গতকাল অন্তত হয়নি। 110,444, পৃথিবীর অনেক দেশেই এত টেস্ট হয় না, শুধু নিউ ইয়র্ক স্টেটে যে টেস্টটি হয়েছে। এবং তাতে দেখা যাচ্ছে পজিটিভ চিহ্নিত হয়েছেন 986। 110,444 কোভিড টেস্টে 986
পজিটিভ চিহ্নিত হয়েছেন, যেটা পার্সেন্টেজের হিসাবে 0.89, এবং এর ফলে টানা প্রায় 40 দিন নিউ ইয়র্ক স্টেটে এই কোভিড-19 টেস্টিং এ পজিটিভের হার, পজিটিভের রেট 1% নিচে, যেটা খুবই সিগনিফিক্যান্ট, এবং যেটা এখন অনেক স্টেট যুক্তরাষ্ট্রের অ্যাচিভ করার চেষ্টা করছে, কিন্তু তারা পারছে না, বিকজ তাদের সেখানে মাস্ক ব্যবহারের তেমন বাধ্যবাধকতা অনেক স্টেটে নাই, এখনো ফেডারেলি তো নাই। তো নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দারা এই মাস্ক ব্যবহার করে এবং সোশ্যাল ডিস্টেন্সিং এর মাধ্যমে এই অর্জন করেছে। তারা 1%-এর নিচে কোভিড-19 সংক্রমণটা ধরে রাখতে পেরেছে প্রায় 40 দিন, হুইচ ইজ রিয়েলি সিগনিফিক্যান্ট। তবে গতকাল সমগ্র নিউ ইয়র্ক স্টেটে কোভিড-19 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 467, এবং আমরা গতকাল দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য, আমরা 2 জন নিউ ইয়র্ক স্টেটবাসীকে হারিয়েছি কোভিড-19, যেটা এর আগের দিন প্রায় 11 জনের মৃত্যুর খবর আমি বলেছিলাম আপনাদেরকে, সেটা কমে 2 দিনে এসেছে। তবে দুর্ভাগ্যজনক খবর আমাদের সকলের জন্যই, সকল যুক্তরাষ্ট্রবাসীর জন্য, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে এখন এই কোভিড-19 আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 2 লক্ষ স্পর্শ করতে যাচ্ছে আগামী দিন কয়েকের ভিতরেই। ইতিমধ্যেই 1,90,000 অতিক্রম করেছে। এবং এই সময় আমি একটা কথা বলে রাখতে চাই, আপনারা জানেন যে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ট্রাম্পের টাস্ক ফোর্সের সদস্য ডক্টর ডেবোরা বার্কস, যিনি মার্চ মাসের শেষের দিকেই বলেছিলেন যে এই কোভিড-19 যুক্তরাষ্ট্রে যদি সতর্ক না হয়, যদি সতর্ক অবস্থানে না যেতে পারে লকডাউনের মাধ্যমে কিংবা মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতার মাধ্যমে, তাহলে 2 লক্ষ মানুষ প্রাণ হারাতে পারে কোভিড-19, এবং আজকে তার কথাটি সত্যে পরিণত হবার অবস্থায় চলে এসেছে ডক্টর ডেবোরা বার্কস। যাই হোক, এবং আজকে আরেকটি তথ্য যেটি দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 6.7 মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছেন, এবং জন হপকিন্সের তথ্য অনুযায়ী সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন 1,98,000, 198,000-এরও বেশি মানুষ, এবং গ্লোবালি অর্থাৎ সারা বিশ্বে এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়েছেন 30.5 মিলিয়ন মানুষ, এবং সেখানে প্রাণ হারিয়েছেন 952,000 মানুষ, এবং তাতে দেখা যাচ্ছে যে তারাও সারা বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা 1 মিলিয়নের কাছাকাছি চলে এসেছে। এবং যুক্তরাষ্ট্রের যে কয়েকটি স্টেটে নতুন করে রেকর্ড স্থাপিত হচ্ছে এই কোভিড-19, সেই স্টেটগুলো হচ্ছে মিজোরি, মন্টানা, নর্থ ড্যাকোটা, ইউটা, ওয়েস্ট ভার্জিনিয়া, উইসকনসিন এবং ওয়াইওমিং। এই সমস্ত স্টেটগুলিতে জনসংখ্যার হার খুবই কম তুলনামূলকভাবে, কিন্তু প্রথম যখন কোভিড-19 মার্চ এপ্রিল মাসের দিকে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা আরো কয়েকটি স্টেট, জর্জিয়া আক্রান্ত ছিল, তখন কিন্তু এই সমস্ত স্টেট থেকে তেমন কোভিড-19 আক্রান্ত হওয়ার খবর আমরা পাইনি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেখানে বেশ দ্রুততার সাথে সংক্রমণ বাড়ছে। এর একটি কারণ হিসাবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন যে তারা অনেকটা ব্যাপারটাকে লাইটলি নিয়েছেন এই কোভিড-19, এবং তারা মোটামুটি মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা সেই স্টেটগুলো তো ছিল না, তার ফলে সেখানে সংক্রমণটা বেড়েছে এবং বাড়ছে দ্রুততার সাথে। এবং আজকে মৃতের হার যদি বিবেচনা করা হয়, তাহলে সেখানে দেখা যাচ্ছে পুর্টো রিকোতে, এটি যদিও স্টেট নয়, কমনওয়েলথ টেরিটরি হিসেবে বলা, সেখানে মৃতের হার কিন্তু মোটামুটি বেশ বেশি, এবং সেখানে আশঙ্কাজনক অবস্থা এখন সৃষ্টি হয়েছে, যেটা ইউএসএ টুডে আজকে জানিয়েছে জন হপকিন্স থেকে পাওয়া তথ্য বিবেচনা করে, যাচাই বাছাই করে। আজকে আরেকটি খবর হচ্ছে, আপনারা জানেন যে আমরা অনেকেই গত কয়েকদিন ধরে আমরা বলেছি যে একটা ফ্লুর সিজন আসছে, সবাই যাতে ফ্লু শট নিয়ে নেন, কিন্তু আজকে যে কথাটি কয়েকদিন আগেও আমরা এই টেলিভিশন অনুষ্ঠানে বলেছি যে এবছর ফ্লুর পাশাপাশি আমাদের কোভিড-19 আতঙ্কটাও আছে, আশঙ্কাটা তো রয়েই গেছে। এবং সেই সাথে দেখা যাচ্ছে যে আজকে একটা হিসাবে জানা গেছে যে গত কয়েক বছর গড়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রে অ্যারাউন্ড 37,000 পিপল, 37,000 মানুষ এই ফ্লুতে প্রাণ হারান। এবং তার সাথে যদি এই
কোভিড-19 এটা যোগ করেন, তাহলে সেটি মোটামুটি একটি ভয়াবহ সিচুয়েশন মৃত্যুর দিক থেকে বলতে গেলে। এবং সেই জন্য সতর্ক থাকার জন্য সবাই বলেছেন, যেহেতু কোভিডের ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি, আমাদের সতর্ক থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, কিন্তু ফ্লুর ভ্যাকসিনটা কিন্তু নিয়ে রাখা যায় এবং ফ্লুর ভ্যাকসিনটা খুব এফেক্টিভ। এবং বেশ কয়েক সপ্তাহ আগে আমি বলেছিলাম একটি তথ্যে যে এই বছর ফ্লুর যে ভ্যাকসিনটি দেওয়া হবে সেটিকে আরো শক্তিশালী করা হয়েছে এই কোভিড-19 কারণে। সেই ফ্লুর ভ্যাকসিনের মাত্রাটাও একটু বাড়ানো হয়েছে, শক্তিশালী করা হয়েছে ফ্লু ভ্যাকসিনটিকে। এবং আমরা কয়েকদিন ধরে এই অনুষ্ঠানে বলে আসছি যে ফ্লু ভ্যাকসিনটি এখন নেওয়ার সময়, এবং সবাই সময় করে ফ্লু ভ্যাকসিনটি নিয়ে নেবেন। তাতে অন্তত একটি বিপদ, দুটো বিপদের মুখোমুখি দাঁড়িয়ে একটি বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা চেষ্টা যেহেতু আমাদের হাতে করার সুযোগ আছে, সেটি আমাদের করা উচিত বলে ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। এবার নিউ ইয়র্ক সিটির খবর একটু ফিরে আসে। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির সবচেয়ে স্পর্শকাতর বিষয় এই কোভিড সংক্রমণের ক্ষেত্রে সেটা হচ্ছে মাস ট্রানজিট। যদিও অনেকে মনে করছেন যে সেপ্টেম্বরের 27, 29 কিংবা অক্টোবরের ফার্স্ট উইকে যখন স্কুল খুলবে তখন সেটি আরো একটি নতুন অবস্থা সৃষ্টি করবে সংক্রমণের ক্ষেত্রে আতঙ্কের, কিন্তু এখনো পর্যন্ত মাস ট্রানজিট অর্থাৎ সাবওয়ে এবং বাসগুলোকেই বেশি সংক্রমণের উৎসস্থল হিসেবে বিবেচনা করা হয়। এবং আপনারা জানেন যে সাবওয়েতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং যারা করবেন না তাদের $50 জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু গত এক সপ্তাহ ধরে এই বিধানটি চালু আছে, কিন্তু এই পর্যন্ত 1700 জনকে এটাতে ভায়োলেশনে দেখতে পাওয়ার পরও কাউকে কিন্তু এখনো কোনো টিকিট দেওয়া হয়নি, $50 জরিমানা করা হয়নি। পুলিশ এবং এমটিএ কর্মকর্তারা যাদেরকে ভায়োলেশনে দেখেছেন তাদেরকে সতর্ক করেছেন এবং তাদেরকে বলেছেন যে নেক্সট টাইম যাতে মাস্ক ব্যবহার করে। এবং আরো একটি কথা এখানে বলা প্রয়োজন, সেটি হচ্ছে যে কারো কাছে যদি বাসা থেকে বের হবার পর দেখেন যে মাস্ক নেই, নিকটস্থ সাবওয়ে স্টেশনে গেলেই কিন্তু মাস্ক পাওয়ার কথা, মাস্ক সেখানে রয়েছে বলে এমটিএ কর্তৃপক্ষ জানিয়েছে। এবং এমটিএ কর্তৃপক্ষ আরো একটি জিনিস জানিয়েছে যে অনেকেই মাস্ক ব্যবহার করার বিষয়টি ঠিক সেভাবে গুরুত্ব দিচ্ছে না, মাস্কটা গলায় ঝুলিয়ে রাখছেন, নাকের নিচে ফেলে রাখছেন। এটিও কিন্তু ঠিক নয়, এটিও সঠিকভাবে এইভাবে মাস্ক ব্যবহার করলে মাস্ক থেকে কার্যকর ফলাফল আশা করা যায় না। মাস্কটা নাক পর্যন্ত ঢেকে রাখতে হবে, সেটাই হচ্ছে নিয়ম যদি আপনি কোভিড-19 এর সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টায় সচেষ্ট থাকেন, তাহলে সেটি হচ্ছে নিয়ম। এবং আরেকটি কথা এমটি অফিসাররা বলেছে যে এই পর্যন্ত 1700 কেস তারা দেখেছেন, কিন্তু 857 মানুষকে 857 ঘটনায় পুলিশ সতর্ক করে দিয়েছেন যারা মাস্ক ব্যবহার করছেন না কিংবা ঠিক মতন সেটি ব্যবহার করার চেষ্টা করছেন না, সেই জন্য তারা 857। তবে যতটুকু মনে হচ্ছে, এবং তারা আরেকটি কথা বলেছেন যে এই পর্যন্ত নিউ ইয়র্ক সিটির পুলিশ এবং এমটিএ কর্তৃপক্ষ 167টি মাস্ক বিতরণ করেছেন। তাতে দেখা যাচ্ছে, এই জন্য আমি হিসাবটা বলছি যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু মাস্ক ব্যবহার করছেন, খুব অল্প সংখ্যক মানুষই মাস্কটা ব্যবহার করছেন না। এবার নিউ ইয়র্কের একটি খুবই উদ্বেগজনক খবর আমি বলবো নিউ ইয়র্কবাসীর জন্য। আপনারা সবাই জানেন, আমরা যারা নিউ ইয়র্কে থাকি আমরা জানি যে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, শোচনীয়। অনেক রাস্তায় সন্ধ্যার পরে বের হতেই অনেকে এখন আতঙ্কবোধ করেন, আশঙ্কায় থাকেন। অনেক রাত্রে যারা কাজ করেন, বাড়ি ফিরতে তারা আতঙ্কবোধ করেন। এমনকি যারা ড্রাইভ করে আসেন তারা পার্কিং খোঁজার সময়ও আমাকে বলেছেন যে তারা আতঙ্কগ্রস্ত। বাড়ি থেকে একটু দূরে পার করলে বাড়ি পর্যন্ত হেঁটে যায়ও অনেকের, যেতেও অনেকের এখন ভয় লাগে। সেই ক্ষেত্রে আজকে কিন্তু মেয়র একটি রিপোর্ট রিলিজ করেছেন মেয়রের অফিস থেকে, তাতে বলা হয়েছে, এবং খুবই উদ্বেগজনক খবরটি, আশঙ্কাজনকও বটে, যে গত বছরের তুলনায় এবছর নিউ ইয়র্ক সিটিতে মার্ডারের সংখ্যা 352টি বেড়েছে। এটি খুবই উদ্বেগজনক। এবং আরেকটি জিনিস, যে মেয়রের অফিস থেকে যে রিলিজটি আজকে দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে মেয়র বারবারই একটা কথা বলেন যে তার বিভিন্ন এজেন্সি কি ইমপ্রুভমেন্ট করছেন, কিন্তু মার্ডারের হার এবং বন্দুক গান অ্যারেস্টের হার কিন্তু বেড়েই যাচ্ছে। ইমপ্রুভমেন্ট এখন কোন দিকে সেটা বলা মুশকিল, কিন্তু জুলাই 1, 2019 থেকে
জুনের 30 পর্যন্ত যে হিসাবটা রাখা হয় প্রতি বছর, সেই হিসাবে দেখা যাচ্ছে যে জুনের 30 তারিখ পর্যন্ত এর আগের বছর তুলনায় 352টি বেশি হত্যাযজ্ঞের ঘটনা নিউ ইয়র্কে ঘটেছে, মার্ডারের ঘটনা। সেটি খুবই উদ্বেগজনক। এবং যদিও বলা হচ্ছে যে ট্রাফিক ক্লাশ কমে যাচ্ছে, আপনারা জানেন যে মার্চ থেকে প্রায় জুন পর্যন্ত নিউ ইয়র্ক শহরের ট্রাফিক খুবই শ্লথ গতিতে ছিল, খুবই কম সংখ্যক গাড়ি চলেছে, সেই জন্য ট্রাফিক ক্লাশ কমেছে, সেটা তারা বলার চেষ্টা করেছেন। এবং স্কুলগুলি তো ক্রাইম কমেছে, স্কুল তো বন্ধই ছিল, সেখানে তার স্কুল ক্রাইমের তো হিসাব থাকার কথা নয়, তারপরেও সেখানে সামান্য হলেও কিছু ক্রাইম তারা ধরা পড়েছেন, সেটা উল্লেখ করেছেন। এবং আরেকটা জিনিস জানেন যে এবছর অন্য বছর সামারে যেভাবে ওয়াটার বেইনকে ব্রেক করা হয়, ওয়াটার ফলস, এই বছর সেটা হয়নি, এই সামারে সেটা হয়নি, কারণ অনেকে কোভিড-19 ব্যাপারে ব্যস্ত ছিলেন নিজেদের সচেতন যত্ন রাখার জন্য, সেই জন্য হয়তো তারা করেনি। আর আরেকটি বিষয়, এবছর কিন্তু আপনারা সবাই হয়তো ফিল করছেন, এবছর সামারটাও কিন্তু তেমন কড়া সামার ছিল না, একদিন কি 2 দিন টেম্পারেচার 100 ডিগ্রির কাছাকাছি গিয়েছিল, বাকি সময় ভালোই ছিল। কিন্তু ভায়োলেন্ট ক্রাইম, যেটাকে এনওয়াইপিডি বলা হয়, সেটি নিউ ইয়র্কে অনেক বেড়েছে, এনওয়াইপিডি হিসাবে বলেছে, এবং তারা এটা বলছে এটা দ্রুত বাড়ছে, এবং মেয়রের রিপোর্টও সেটা আজকে স্বীকার করেছে। যাই হোক, মোটামুটি এটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি আইন শৃঙ্খলা পরিস্থিতি। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল একটি প্রস্তাব পাশ করেছে যে রেস্টুরেন্ট গুলো, যারা আপনারা জানেন যে আগামী 30 তারিখ থেকে রেস্টুরেন্টের ইন্টারনাল সিটিং অ্যালাউ করা হচ্ছে 25% ক্যাপাসিটিতে, এবং সিটি কাউন্সিল একটি বিল পাশ করে যারা কাস্টমার, যারা খদ্দের, তাদেরকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অতিরিক্ত তাদের বিলের, গ্রস বিলের অতিরিক্ত 10% কোভিড সারচার্জ হিসাবে চার্জ করতে পারার অনুমতি দিয়েছেন, তারা সেটা করতে পারেন, বাট এটা বাধ্যতামূলক নয়। তবে এই চার্জের বিষয়টি অনেক রেস্টুরেন্টের মালিকের কাছে উদ্বেগের কারণে দাঁড়িয়েছে। তারা বলছে এমনিতেই রেস্টুরেন্টের লোকজন কম আসছে, এর ফলে এই কোভিড-19 চার্জ যদি 10% করা হয়, প্লাস 8.75% সিটি সেলস, স্টেটের সেলস ট্যাক্স 18.75 প্লাস প্রায়, এরপরে টিপিং আছে অনেক রেস্টুরেন্টে 15%, সবকিছু মিলিয়ে খাওয়ার বিল যেটি হবে সেটি অনেক বেশি হয়ে যাবে, এবং এর ফলে অনেকেই রেস্টুরেন্টের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন, রেস্টুরেন্টে খাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন। আর সেই বিষয়টা তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা যেভাবে প্রচারণা করা হচ্ছে তাতে ইতিমধ্যেই অনেক রেস্টুরেন্টের মালিকরা বলার চেষ্টা করছেন যে কাস্টমাররা ইতিমধ্যেই রেস্টুরেন্টে আসার কমিয়ে দেওয়ার ব্যাপার চিন্তা ভাবনা করছেন, এটি তাদের জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রেস্টুরেন্ট মালিকরা সেটা, কয়েকজন রেস্টুরেন্ট মালিক সেটি আজকে প্রকাশ করেছেন তাদের এই উদ্বেগের কথা। এবার সুপ্রিম কোর্টে জানি, আপনারা জানেন আপনারা জানেন গতকাল যুক্তরাষ্ট্রে এই যে একজন মানে খুবই খুবই আইকনিক জাস্টিস হিসেবে যাকে চিহ্নিত করা হয়, যাকে বলা হয়, এবং যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের ইতিহাসে দ্বিতীয় মহিলা সুপ্রিম কোর্ট জাস্টিস রুথ বেইডার গিন্সবার্গ, যিনি আমাদের এই নিউ ইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা ছিলেন, এবং যিনি প্রেসিডেন্ট ক্লিন্টন কর্তৃক 1993 সালে 1993-তে মনোনীত হয়েছিলেন সুপ্রিম কোর্টের জন্য। তিনি গতকাল 87 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু তার যে বিষয়টি এখন উদ্বেগের মোটামুটি, সেটি হচ্ছে যে তার মৃত্যুর কয়েক ঘন্টা যেতে না যেতেই যুক্তরাষ্ট্রের রাজনীতি কতখানি স্পর্শকাতর অবস্থায় পৌঁছেছে তার প্রমাণ হচ্ছে এটি। তার এখনো ফিউনারালই হয়নি, ফিউনারাল অ্যারেঞ্জমেন্টই হয়নি, আর তার মৃত্যু সংবাদ ঘোষণার কয়েক ঘন্টার ভিতরেই সিনেট মেজরিটি নেতা মিচ ম্যাককনেল ঘোষণা দিয়েছেন যে যতখানি দ্রুত সম্ভব নতুন একজন বিচারপতি, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প মনোনয়ন দিবেন, তাকে সিনেটে ভোটে পাঠানো হবে। এবং আপনারা জানেন যে বিষয়টি এখন এমন অবস্থায় পৌঁছেছে যে মাত্র 4 জন সিনেটর, যদি রিপাবলিকান সিনেটর যদি এই বিষয়ে একমত না হন, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগে অ্যাটলিস্ট, যদি তিনি বিজয়ী না হন তাহলে তো সম্ভাবনা নাই, আর যদি বিজয়ী হন সেখানেও একটি নতুন হিসাব দেখা দিচ্ছে। সেই ব্যাপারটা আমি একটু পরে আসছি। হিসাবটা হচ্ছে এই যে আপনারা জানেন যে 53 সিনেটর এখন রিপাবলিকানদের আছে, সেখান থেকে যদি 4 জন সিনেটর এই রিপাবলিকানদের দ্রুত নতুন বিচারপতি নিয়োগের প্রস্তাবে সমর্থন না দেন, তাহলে কিন্তু মিচ ম্যাককনেলের পক্ষে আর বিচারপতি নিয়োগ, প্রেসিডেন্টের বিচারপতিকে কনফার্ম করা সম্ভব হবে না। ইতিমধ্যে 2 জন বলেছেন, সুজান কলিন্স এবং আরেকজন মিকুলাস্কি, যিনি আলাস্কার সিনেটর, তারা বলেছেন যে তারা চান না যে প্রেসিডেন্ট নির্বাচনের আগে কোন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া হোক, এটি তারা চান না। আর মাত্র 2 জন সিনেটর দরকার, তার মধ্যে একজন ধরে নেওয়া হচ্ছে মিট রমনিকে, এবং আরেকজন সিনেটর আছেন যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমালোচক। আর যিনি যদি তারা এই 4 জন যদি চলে যান,
তাহলে কিন্তু মিচ ম্যাককনেল প্রস্তাবটি পাস হচ্ছে না। কিন্তু যদি 3 জন যান, সেখানে ভাইস প্রেসিডেন্ট কিন্তু 50-50 ভোট হলে টাই সেটা ব্রেক করার জন্য ভাইস প্রেসিডেন্ট ভোট দিতে পারেন। অতএব খুবই জটিল একটি সমীকরণে চলে এসেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে আগামী সপ্তাহের ভিতরেই তিনি তার মনোনয়ন ঘোষণা করবেন এবং তিনি একজন মহিলা বিচারপতি হবেন। এবং অনেকেই ধরে নিচ্ছেন ওনার নাম অ্যামি ব্যারেট, যাকে গতবার মনোনয়ন দেওয়ার কথা ছিল, কিন্তু তার বিভিন্ন বিষয়, তার কট্টর অবস্থানের কারণে সেই সুযোগটি প্রেসিডেন্ট ট্রাম্প গতবার নেননি। এবার তিনি হয়তো অ্যামি ব্যারেটকেই মনোনয়ন দেবেন। মোটামুটি এই হচ্ছে। এবং আরেকটি বিষয় রিপাবলিকানদের জন্য গড়ে, আপনারা জানেন যে সিনেটর জন ম্যাককেইনের সিটে একজন অস্থায়ী সিনেটর এখন দায়িত্ব পালন করছে। সেখানে আগামী নভেম্বরে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে কিন্তু একজন ডেমোক্রেট এগিয়ে আছেন এবং সেই ডেমোক্রেট যদি নভেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে যান, তাহলেও হিসাব নিকাশের একটু পরিবর্তন হতে পারে। এবং সেইটা বিবেচনা করেই মিচ ম্যাককনেল চেষ্টা করছেন নভেম্বরের নির্বাচনের আগেই যদি সুপ্রিম কোর্টের বিচারপতি নেওয়া যায় এবং তাকে একজন রক্ষণশীল দেওয়া হবে, তাহলে সুপ্রিম কোর্টের যে ব্যালেন্সটি আছে রিপাবলিকান উদারনৈতিক এবং রক্ষণশীলদের ব্যাপারে, লিবারেল এবং রক্ষণশীলদের ব্যাপারে, সেই ব্যালেন্সটি চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, যেটি রিপাবলিকানদের মূল টার্গেট। যাই হোক, এই আরেকটি জিনিস যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আজকে হোয়াইট হাউসের থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের নামে একটি চিঠি পাঠানো হয়েছিল, প্যাকেজ পাঠানো হয়েছে, সেখানে রাইসিন নামে একটি বিস্ফোরক পদার্থ ছিল। আর যাই হোক, হোয়াইট হাউস থেকে এই খবরটি এসেছে আজকে এবং এফবিআই এবং আরো কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি তদন্ত করছে। তারা এই প্যাকেজটি হোয়াইট হাউসে পৌঁছার আগেই ইন্টারসেপ্ট করতে পেরেছে। আপনারা জানেন যে কোভিড-19 কারণে অর্থনীতিতে বেশ প্রবল চাপ সৃষ্টি হয়েছে এবং আমরা জানি ইতিমধ্যেই লর্ড এন্ড টেইলরের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে প্রায় 100 বছরের পুরনো ডিপার্টমেন্টাল স্টোর, সবগুলি স্টোর বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। আজকে আরো একটি কোম্পানি, যেটি আমরা অনেক বাংলাদেশিরাই যার সাথে পরিচিত, সেই বেড বাথ এন্ড বিয়ন্ড কোম্পানি, তারা সমগ্র যুক্তরাষ্ট্রে 29টি স্টেটে তাদের ব্যবসা এবং সেখানে তারা বেশ কয়েকটি স্টোর তারা বন্ধ করে দেওয়ার 63 স্টোর, ইনফ্যাক্ট 63টি স্টোর তারা বন্ধ করে দিচ্ছে এই কোভিড-19 কারণে। যদিও আমরা সবাই জানি Amazon.com, তারপরে টার্গেট, এদের খুবই ভালো ব্যবসা হচ্ছে, কিন্তু কিছু কিছু ব্যবসা এই বেড বাথ এন্ড বিয়ন্ডের মতো ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হচ্ছে। তার মধ্যে কয়েকটি নিউ ইয়র্ক স্টেটও আছে, নিউ ইয়র্ক সিটিতেও আছে। আরেকটি কথা হচ্ছে যে আগামী 21 তারিখ থেকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর স্থল বর্ডার, ল্যান্ড বর্ডার খোলার কথা ছিল, সেটি কিন্তু খুলছে না। সেটি আগামী সেপ্টেম্বর 21 তারিখে যেটা কথা ছিল, সেটি 1 মাস পিছিয়ে অক্টোবর 21 তারিখে নেওয়া হয়েছে। শুধুমাত্র ইমার্জেন্সি স্টাফ ছাড়া এবং এসেনশিয়াল ওয়ার্কার ছাড়া কাউকেই এখনো মেক্সিকো এবং কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কিংবা ওই সমস্ত দেশেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ বর্ডার, যুক্তরাষ্ট্রের সাথে কানাডা এবং মেক্সিকোর বর্ডার আগামী অক্টোবর 21 তারিখ পর্যন্ত বন্ধ থাকছে। এটি জানিয়েছেন হোমল্যান্ড সেক্রেটারি অ্যাক্টিং সেক্রেটারি শাড ওলফ। আর শেষ করার আগে আপনারা জানেন যে এই কোভিড-19 সময় পত্রপত্রিকার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রিন্ট ভার্সনের পরিবর্তে ডিজিটাল ভার্সনে বেশ উন্নতি হচ্ছে এবং প্রিন্টিং প্ল্যান গুলোর উপরে চাপ সৃষ্টি হয়েছে, কারণ প্রিন্ট সংখ্যা কমে গেছে। আজকে নিউজ কর্পোরেশন রিপার্ট মার্ডকের যেই ব্রঙ্কসের একটি প্ল্যান্টে প্রায় 400,000 স্কোয়ারের একটি প্ল্যান্ট, যেটি ব্রঙ্কসে আছে, ব্রঙ্কস প্রিন্টিং প্ল্যান্ট, যেখান থেকে ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক পোস্টের এডিশন গুলো ছাপা হয়, প্ল্যানটি তারা বন্ধ করে দিচ্ছে, রিপার্ট মার্ডকের নিউজ কর্পোরেশন কোম্পানি। এবং এটি আর তারা প্রিন্টিং এ সেখান থেকে আর প্রিন্ট করতে যাচ্ছে না, সেই 400,000 স্কোয়ার ফ্যাসিলিটি তারা বন্ধ করে দিচ্ছে। আরেকটি খবর হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেট কিন্তু আপনারা জানেন প্লাস্টিক ব্যাগের যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাটা গত মার্চের 1 তারিখ থেকেই কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু একটি আদালতে মামলা করার কারণে প্লাস্টিক ব্যাগ কোম্পানি আর সেটি বন্ধ ছিল এবং আগামী অক্টোবরের 19 তারিখ থেকে সেই ব্যানটি আবার কার্যকর হতে যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। গ্রোসারি শপিং এর জন্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না, তবে ফার্মেসি গুলো সে প্লাস্টিক ব্যাগ তাদের ওষুধ দিতে পারবে। এবং আরেকটি তারা দিতে পারবে সেটা হচ্ছে যে প্রেসক্রিপশন ড্রাগ নেওয়ার জন্য প্লাস্টিক ব্যাগ করা যাবে, কিংবা ফ্রুটস এবং ভেজিটেবলস জন্য যেগুলো মাছ পরিষ্কার করা দরকার সেগুলোর জন্য কিন্তু প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে। অন্যান্য গ্রোসারি সামগ্রীর জন্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না, যে করলে $500 পর্যন্ত ফাইনের, $250 থেকে $500 পর্যন্ত ফাইনের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেটি অক্টোবরের 19 তারিখ থেকে কার্যকর হবে।
আরেকটি শেষ করার আগে স্টিমুলাসের ব্যাপারে গতকালও বলেছি, আজকে একটু শেষ করে বলে দেই যে নিউ ইয়র্ক স্টেট জানেন যে আপনারা ইতিমধ্যেই প্রায় সব আনএমপ্লয়মেন্টই পেয়ে যাওয়ার কথা, কারণ আজকে নিউ ইয়র্ক স্টেট বলেছে যারা নিউ ইয়র্ক স্টেটের আনএমপ্লয়মেন্ট বেনিফিট হ্যান্ডেল করে যে ব্যাংক, সেই কি ব্যাংকের কম্পিউটারের একটি অসুবিধার কারণে, ঝামেলার কারণে তারা নিউ ইয়র্ক স্টেটের লোকজন কয়েক ঘন্টা পরে তাদের ফান্ডটি পেয়েছেন তাদের ব্যাংকে, কয়েক ঘন্টা বিলম্বিত হয়েছিল। কিন্তু নিউ ইয়র্ক স্টেট গতকাল ঘোষণা করেছে, নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার আরো 3টি এখন পেয়েছেন আপনার 2, 9, 16, এরপরে পাবেন 23, 30 এবং সেপ্টেম্বরের 6 তারিখ। এই 3 সপ্তাহের জন্য তিন সপ্তাহে প্রতি সপ্তাহে $300 করে $900 একটি চেক আগামী শুক্রবারের আগে অর্থাৎ 25 তারিখের মধ্যেই সবাই পেয়ে যাবেন। খুব সম্ভবত আমি যতটুকু জানতে পেরেছি 24 তারিখ রাত থেকে 25 তারিখ দুপুরের মধ্যে এটি সবার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে $900। আর ফেডারেল স্টিমুলাসের ব্যাপারে ডেমোক্র্যাটদের প্রস্তাব, 50 জন রিপাবলিকান যৌথভাবে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা যে প্রস্তাব করেছিলেন সেই ব্যাপারে সিনেট রিপাবলিকানরা কোনো মন্তব্যই এখনো করেনি, তারা ওয়েট করছে। কারণ এখন পুরোপুরি বিষয়টা চলে আসছে রুথ বেইডার গিন্সবার্গের স্থানে কাকে দেওয়া হবে সেই বিষয়টি মূল আলোচনায় চলে এসেছে। আপাতত এখানে শেষ করি, আপনারা সবাই ভালো থাকুন, আবার আপনাদের সাথে কথা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ নাজমুল হাসান আপনাকে, থ্যাংক ইউ। দর্শক, আমরা আশা করি অনুষ্ঠানটি আপনারা আপনাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আমরা আলোচনা করবো এবং আলোচনাগুলো হবে খুব সংক্ষিপ্ত এবং খুব কনসাইজ আলোচনা হবে। আমরা এখন যাচ্ছি জনাব শেখ আল মামুন আপনার কাছে। শেখ আল মামুন, আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি জি ভালো, থ্যাংক ইউ। সো স্কুল তো খুলছে, ইজ দেয়ার এনি আপডেট অফ দ্য স্কুল? আপনি এরপরে আপনার কাছে মূল প্রশ্নে যাব, জাস্ট একটু ব্রিফলি জানতে চাই 1 মিনিটে স্কুল খোলার ব্যাপারে কোনো আপডেট আছে কিনা? ওয়েল শিওর, উই নো অলরেডি যে আমাদের নেক্সট মানডে থেকে স্কুল খোলার কথা ছিল, সমস্ত মিডল স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল। বাট আনফরচুনেটলি মেয়র সেটাকে পিছায় দিয়েছে, আমরা জানি। গ্রাজুয়ালি ওপেন করবে। আই থিঙ্ক হি ডিড রাইট থিং, যেটাই কিন্তু আসলে ইউএফটি এবং আরো অন্যান্য এডুকেটররা কিন্তু এটাই বলছিল যে আগে ছোট বাচ্চাদেরকে ওপেন করুক, দেন হাই স্কুলের বাচ্চাদেরকে দে শুড স্টে হোম এন্ড ডু দ্য অনলাইন লার্নিং। এবং এটাই কিন্তু গ্রাজুয়ালি করবে হয়তো, আশা করা যাচ্ছে। তার কারণ অক্টোবরে যদি ইন কেস দিস কোভিড ইনক্রিজেস, আই থিঙ্ক ফর দ্য হাই স্কুল কিডস দে শুড স্টে হোম এন্ড স্টাডি অনলাইন। That would be more effective and helpful for the kids. ওকে, সো আপনি জানেন যে আপনি নিজেরও একটি ছোট প্রতিষ্ঠান আছে এবং আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটিতে ক্ষুদ্র ব্যবসা, বড় ব্যবসা সবই মানে খুবই নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কোভিডের কারণে। এবং নিউ ইয়র্ক সিটির মোর দেন 100 ব্যবসায়ী তারা মেয়র এবং গভর্নরকে একটি চিঠি দিয়েছেন যে কীভাবে এই ব্যবসাগুলোকে বা নিউ ইয়র্ক সিটির যে ব্যবসা বাণিজ্য এটাকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, বিষয়টি একটু বলবেন খোলাসা করে, কী লিখেছেন? Sure, আপনি there's a Hollywood actress এবং আরো অনেক বিজনেস ওনারা big people, they signed this letter and sent it to the Governor Cuomo. আসলে COVID vaccine, until and unless we have some vaccine, that actually আমাদের is going to be really difficult, because main objective people is to go out, enjoy their life, get involved with the shoppings and other activities that will really increase the business activities. But until and unless we have that kind of situation, so I mean, definitely, Governor Cuomo could do a lot of things to alleviate this pain right now and encourage people to go out and maybe open more streets or close a lot of streets for business purposes, because indoor is very difficult and very risky. So we need to come up with some plan where we could have more activities in the outdoor settings. So I think they're planning also in terms of business loan, taxation. So there's a lot of things governor could do to promote the business at this difficult time, because we are the most difficult time going through after the Great Depression in 1930s. We lost more than 33 million people lost the job. In Great Depression, we lost only 6 million. And so we are going through really difficult time. Arekta jinich jeta governor definitely continue korte par unemployment, because only way we could encourage the business by giving the money directly to the people. তার কারণ পিপলের পকেটে পয়সা গেলে কিন্তু আপনার অ্যাক্টিভিটিস গুলো ইনক্রিজ হবে। ডাজন্ট ম্যাটার physically they could go outside or they could do shop online, so we could improve more activities for the families. থ্যাংক ইউ শেখ আল মামুন, থ্যাংক ইউ। আপনার কাছে আবার আসবো। জনাব সৈয়দ টিপু সুলতান,
জনাব টিপু সুলতান, সরি সৈয়দ মোহাম্মদ টিপু সুলতান, আপনার কাছে যাচ্ছি। টিপু সুলতান নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের অন্যতম একজন কর্মকর্তা। আপনার সাউন্ড আনমিউট করতে হবে। আমি জাস্ট প্রথমে ব্রিফ শুনতে চাই, আমরা একটা ব্রেকে যাব। ব্রেকের আগে একটা ব্রিফ শুনতে চাই যে আপনি যেটা আজকে আলোচনা করবেন, আপনার সাউন্ড আনমিউট করতে হবে। জাস্ট 30 সেকেন্ড একটু ব্রিফ করবেন কী বিষয়ে আপনি আলোচনা। নিউ ইয়র্কের যারা ইয়েলো ট্যাক্সি ড্রাইভার তাদের ফিনান্সিয়াল যে ক্রাইসিস, এই ক্রাইসিসকে রক্ষা করার জন্য নিউ ইয়র্ক সিটি আপনি জানেন যে একটি সিদ্ধান্তের কথা চিন্তা করছে যে নতুন কোনো লাইসেন্স দেবে না। বিষয়টি কি 30 সেকেন্ডে বলুন, এরপরে বিস্তারিত আমরা আলোচনা করব। আপনি কি শুনতে পাচ্ছেন টিপু সুলতান? আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, আপনার সাউন্ডটা আমার মনে ঠিক করতে হবে। সাউন্ড একদম নাই, অডিও নাই আপনার। আমার মনে হয় যে আমরা একটি ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর জনাব টিপু সুলতানের সাউন্ডও ঠিক হবে এবং আমরা তখন আলোচনা করতে পারি। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, যিনি বলবেন যে সিডিসি বলেছে যে তারা ভ্যাকসিনের চেয়েও কার্যকর একটি প্রক্রিয়ার কথা জানে এবং সেটি তারা ডক্টর জিয়াউদ্দিন আহমেদ বলবেন সিডিসি কি বলছে। এবং আমাদের সাথে আরও আছেন আহাদ আলী সিপিএ, তিনি বলবেন যে বিষয়টি সেটি হচ্ছে যে একটা হলো স্টিমুলাস অ্যান্ড অ্যানাদার সাবজেক্ট, যেটা যে প্রায় 3 মিলিয়ন নিউ ইয়র্কার সহ আরও অনেকেই এক্সট্রা পয়সা পেতে পারেন, এই বিষয়টি তিনি বলবেন একটা ছোট্ট বিরতির পর। আমাদের সাথেই থাকবেন। পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামী কাবাব, বোরহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। ডাইনেস্টি সুপারমার্কেট বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে 37th অ্যাভিনিউ 75th স্ট্রিটে বিশাল পরিসরে ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। নিউ ইয়র্কের এই ব্যস্ত জীবনে কেনাকাটার জন্য আমার একমাত্র পছন্দের সুপারমার্কেট হলো ফুড ডাইনেস্টি। কি নেই এখানে? আমদানিকৃত মাছ, হালাল মাংস, তাজা শাকসবজি, নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটার জন্য আস্থার এক নাম ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। প্রতিদিন ফ্রি ডেলিভারি তো আছে, আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্রবারে 10% সিনিয়র ডিসকাউন্ট। I'm New York City's Health Commissioner, Dr. Dave Choksi. As a father myself, it is important to me that our children remain healthy, especially at this time. As you prepare your child to go back to school, don't forget to schedule their well visit with their pediatrician. Make sure your child is up to date on their routine vaccinations. Vaccines are safe and critical in protecting your child from illness and infections. If you need help finding a pediatrician, call 311. Your child may be eligible for free medical care. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এবং আহাদ আলী সিপিএ। তারা আলোচনা করবেন, একটি হচ্ছে যে সিডিসি বলেছে যে কোভিড-19 ভ্যাকসিনের চেয়েও কার্যকর একটি প্রতিরোধমূলক ব্যবস্থা তারা জানেন, সেটি বলবেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। এবং আহাদ আলী বলবেন যেটা বলেছিলাম, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া সহ আরও কয়েকটি স্টেটের প্রায় 30 লক্ষ মানুষ তারা স্টিমুলাস চেকের সুবিধা পেতে পারেন। আমরা জাস্ট 2 মিনিট আগে জানতে চাই জনাব টিপু সুলতান আপনার কাছ থেকে 2 মিনিট যে নিউ ইয়র্ক সিটি ইয়েলো ক্যাব ড্রাইভারদের
রক্ষা করার জন্য একটি নতুন পদক্ষেপ নিয়েছে যে তারা আর নতুন কোনো ড্রাইভিং লাইসেন্স ইস্যু করবেন না। বিষয়টি একটু ব্যাখ্যা করবেন। আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। ওকে, এখন শুনতে জি পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। জি, 2 মিনিটস। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আসলে নিউ ইয়র্ক সিটির যে ট্যাক্সি ইন্ডাস্ট্রিটা আছে পুরাটাই একটা স্ট্রাগলিং এর মধ্যে আছে, টোটালি স্ট্রাগল। এবং এই স্ট্রাগলটা শুরু হয়েছে 2017 এবং আমি বলবো ব্যাক দেন অ্যাকচুয়ালি। এই মনে করেন উবারের আনলিমিটেড কার সবকিছু মিলিয়ে প্রায় 1,30,000 2018-তে পৌঁছায় আর কি, সব মিলিত কার আর কি। 1,30,000 পৌঁছানোর পরেই দেখা গেল যে 2018 সনেই প্রায় 9 জন ড্রাইভার সুইসাইড করলো, 2018 এবং 9 জন। তারপরে আমরা গাড়িকে ক্যাপ লাগালাম, মানে একটা লিমিটেশন আনার জন্য চিন্তা করলাম, এবং সেটা এখনো ইমপ্লিমেন্ট আছে। এবং যেখানে 1,30,000 প্লেট অলরেডি এক্সিস্ট, আপনি উবার বলেন, লিফট বলেন, জুনো নাই এখন, ভিয়া বলেন, ইয়েলো ক্যাব বলেন, গ্রিন ক্যাব বলেন, লিবারি বলেন, ব্ল্যাক কার, যে বেস কার আছে, সব মিলিয়ে এই এত সংখ্যক গাড়ি এই শহরে আসলে চলবে কি করে? মানুষ নাই, ব্যবসা নাই, সবকিছু মিলিয়ে। তো আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে বুঝতে হবে যে প্রতিটা গাড়ি কি পরিমাণ ইনকাম করছে, সেটাকে লিভেবল ইনকাম হচ্ছে কিনা, ড্রাইভাররা কি এনাফ টাকা পাচ্ছে কিনা। তারপরে আপনি চিন্তা করতে পারেন যে নতুন করে প্লেট আসবে কি আসবে না। যারা এক্সিস্টিং আছেন তারাই তো লিভেবল ইনকাম নাই, তারাই কোন রকমের দিনে মানে তাদের কোনো পয়সা নাই। যদি আপনি মনে করেন যে নিউ ইয়র্ক শহরের মধ্যে যদি কোনো সেক্টর যদি ইনকাম করে, আমি বাংলাদেশি কমিউনিটির কথা বলবো, এবং সেটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সি, উবার, লিফট, জন্য যেভাবেই হোক এই ট্যাক্সি প্রফেশনে থেকে একজন ড্রাইভার যেভাবে লিভ করত এবং যেটার উপর ডিপেন্ড করতো এই টোটাল বাংলাদেশি কমিউনিটি, আপনি যে কোনো সংগঠন বলেন, যে কোনো পিকনিক বলেন, যে কোনো সমিতি বলেন, যে কোনো ইলেকশন বলেন, মানে টোটাল বাংলাদেশ কমিউনিটি নিউ ইয়র্ক শহরের চালিকা শক্তি ছিল আজকে এই ড্রাইভাররা। তো এই ড্রাইভার সেক্টরটা বাংলাদেশি কমিউনিটিতে মিনিমাম $4 মিলিয়ন প্রতিদিন পাম্প করতো। যদি আমি ধরে নিই 20,000 ড্রাইভার আছে বাংলাদেশি কমিউনিটির জন্য, যদি 100 টাকা করেও প্রতিদিন তারা পাম্প করে, তাহলে চিন্তা করেন কি পরিমাণ টাকা নিয়ে যাচ্ছিল। কিন্তু আজকে তাদের কিছু নাই, তারা হ্যান্ড টু মাউথ। প্রতিদিন আমাদেরকে অফিসে শুনতে হয় তাদের স্ট্রাগলের কথা। এরকম সময় নতুন করে প্লেট দেওয়ার তো প্রশ্নই আসে না। তাছাড়া যে আমরা যে মেডিলিয়ানের ওনারদের নিয়ে, মেডিলিয়ান যারা ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর, ইন্ডিভিজুয়াল মেডিলিয়ান ওন করেন, আমাদের কমিউনিটির মধ্যে বহু ভাই আছেন যারা ইন্ডিভিজুয়ালি মেডিলিয়ান ওন করেন এবং তাদের ঘর আছে, তাদের প্রপার্টি আছে। তারা এই শহরকে স্বপ্ন দেখতো যে একটা মেডিলিয়ান হচ্ছে তার জন্য অ্যাসেটস। আজকে সেই যে মেডিলিয়ানটা কিনলেন উনি, সেটা ছিল একটা বাবলের মতো, যে সিটি এবং অফিসিয়ালরা যেভাবে এটাকে মানে এন্টারটেইন করেছে যে এটা মেডিলিয়ান, এটা একটা অ্যাসেটস, এটা তো তোমার ইনভেস্টমেন্টের প্লেস, এবং সেই জায়গায় এই সিটি তাদেরকে মিথ্যা বলেছিল, মিথ্যা আশ্বাস দিয়েছে। এবং এই মেডিলিয়ানের দামটা নিচে নেমে যাওয়ার পরে একেবারে এখন 100,000-এর মতো চলে আসছে, যার কারণে ইউনিয়ন, নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্স ফাইট করছে এই মেডিলিয়ান ওনারদের কিভাবে এই লোনটা মাফ করিয়ে দিয়ে তাদেরকে একটা স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে আসতে পারে, সেই জন্য আমরা ফাইট করছি। এবং ডেথ ফরগিভনেসের এই লোনটা মাফ হওয়ার পরে আমরা টোটাল ইন্ডাস্ট্রিটাকে, আপনি উবার, ভিয়া, জোনো নেই, লিফট, লিবারি, ব্ল্যাক, তারপরে ইয়েলো, গ্রিন, টোটাল সেক্টরে যে ইনকামটা, সেটা আমাদেরকে দেখতে হবে যে একটা লিভেবল ইনকামটা ড্রাইভারের সেই জায়গায় আসছে কিনা। তারপরে চিন্তা করা যেতে পারে হোয়াট অলস উই ক্যান ডু। কিন্তু এই মুহূর্তে কোনো প্লেট দেওয়া হবে না, এটি ডিসিশন আগামী 6 মাস পর্যন্ত। তার ভাই জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে আমরা যাচ্ছি যে যেটা সিডিএ যেটা বলেছে যে তারা কোভিড-19 ভ্যাকসিনের চেয়ে কার্যকর একটি প্রতিরোধ ব্যবস্থা তারা চিন্তা করছেন বা তারা বলছেন। এই বিষয়টি আপনি কি একটু ব্যাখ্যা করবেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ? আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। থ্যাংক ইউ। আমি শুনছিলাম আমার আগের বক্তার কথা, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের জীবনের জন্য। এই সিডিসি যেটা বলেছে এগুলো এমন কিছু না, যেমন তারা বলেছে যে আমাদের ভ্যাকসিন থেকে মোর এফেক্টিভ জিনিস আছে, এটা আমরা সবাই জানি
যে আজকে নিউ ইয়র্কে ইনফেকশন রেট অনেক কমে গেছে। কেন? যে সোশ্যাল ডিস্টেন্সিং, ফেস মাস্ক এসব। তো ওরা যেটা বলতে চাচ্ছে যে ভ্যাকসিন যদি আমাদের হয়েও, এবং অ্যান্থনি ফসি বলেছেন যে 50% যদি এফেক্টিভ হয় তা আমরা বাজারে ছেড়ে দিব, তার মানে 50% আনপ্রোটেক্টেড। ইভেন ভ্যাকসিন যদি দিতে হয়, 2টা ডোজ দিতে হয়, বিটুইন দ্যার ইজ এ গ্যাপ। সেকেন্ড হচ্ছে ভ্যাকসিন কতদিন থাকবে, অ্যান্টিবডি, এটা আমরা জানি না। তো এটা তারা বলতে চাচ্ছে যেটা আই থিঙ্ক দে ভেরি রাইট, যে আমরা যদি ভ্যাকসিন নেওয়ার পরে ফেস মাস্ক না নিয়ে আমরা ঘুরে বেড়াই তাহলে কিন্তু বিগ ট্রাবল। তো এটাকে একটা রিমাইন্ডার যে সিডিসি প্রথম বলেছিল ফেস মাস্কের দরকার নাই, তারপর তারা উদ্যোগ করলো, বাই দিস টাইম নিউ ইয়র্কে এত ইনফেক্টেড হলো। তো সেটাই বলার মানে হচ্ছে যে আমরা করোনা, সিরাম ইনস্টিটিউট বলছে যে অ্যাটলিস্ট 2024 এর আগে সবাইকে ভ্যাকসিন দেওয়া সম্ভব না, ভ্যাকসিন অনেক লাগে এবং এগুলো তৈরি করতে সময় লাগে। তো বেসিক্যালি সিডিসি বা রেডফোর্ড যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনারা ফেস মাস্ক ইজ মাচ মোর প্রোটেক্টিভ, মাচ মোর সেফ, এবং সোশ্যাল ডিস্টেন্সিং এভরিথিং এলস যেটা আপনারা এখন যেটা করছেন নিউ ইয়র্কে, দিস ইজ মোর ইম্পর্টেন্ট উইথ গেটিং এ ভ্যাকসিন। থ্যাংক ইউ। ওকে, সো আপনি কি মনে করেন যে ওনারা যেটা বলেছেন এটা তো বুঝলাম এটা একটা জাস্ট ফেস মানে মাস্কের কথা বলেছেন যেটা আপাতত প্রতিরোধমূলক, কিন্তু ভ্যাকসিনের ব্যাপারে আপনি যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, ভ্যাকসিনের ব্যাপারে আপনার কি মনে হয়? আমরা এখন দেখেছি আমরা অনেক দেশে এই ফেস মাস্ক করোনার ভয়ে পড়ার জন্য ফ্লু সিজনে এবার কোনো ফ্লুই হচ্ছে না, ফ্লু ভ্যাকসিন লাগছেই না অনেক দেশে। তো আমরা যে মাস্কটা যে অভ্যাস যদি আমরা করি, এশিয়ান অনেক দেশে তারা মালয়েশিয়া তারা এমনি ফেস মাস্ক এমনি পরে ঘোরার জন্য, আমরা হজে গিয়ে দেখি সব মালয়েশিয়ানরা ফেস মাস্ক পরে গিয়েছে। তো ফেস মাস্কটা আসলে খালি করোনা না, টিউবারকিউলোসিস থেকে শুরু করে রেগুলার ফ্লু থেকে শুরু করে আদার আননোন অ্যালার্জি থেকে শুরু করে অনেক জিনিস আমাদের সেভ করবে। সুতরাং এটাকে আমার মনে হয় সিরিয়াসলি নেওয়া দরকার, এবং আমি মনে করি হিজ রাইট। ভ্যাকসিন আমরা এখনো ভ্যাকসিনে কতটুকু হবে না কিছুই জানি না, যেটা এফেক্টিভ আমরা জানি সিম্পল ওয়েতে সেটা আমাদের নেওয়া দরকার। যেমন ইংল্যান্ডের যে প্রথম যে ফেইলিয়ার হয়েছে, ওনার যেটা হয়েছে এটা সিরিয়াস নিউরোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে ডিউরিং দ্য সাইড এফেক্ট অফ ভ্যাকসিন, ইভেন দ্য 1%, বাট ইটস ইম্পর্টেন্ট দ্য ভ্যাকসিনের সাইড এফেক্ট আমাদের মনে করতে হবে যে হতে পারে। তো এটাই হচ্ছে বক্তব্য। নিউ ইয়র্ক সহ বিভিন্ন জায়গায় যে বর্তমানে যে করোনার যে আপনার সিমটম এবং তার যে অবস্থা, তাতে কি মনে হয় আপনার? এটা কি রোগ কি আগের চেয়ে এই ভাইরাস কি দুর্বল হয়েছে, না আগের মতোই আছে ডেঞ্জারাস, এবং এখন তো মৃত্যুর সংখ্যা অনেক কম মনে হচ্ছে? আপনার কি মনে হয়? দুইটাই ট্রু। যে আমরা জানি যে আমাদের ডাক্তাররা যারা হাসপাতালে কাজ করছেন তারা দেখছেন আগে যেরকম রোগী আসতো এসে 1 ঘন্টার মধ্যে মারা যেতেন, এখন যারা আসছেন তারা বাড়ি চলে যাচ্ছেন। সো ডেথ রেট কম। এটা কেন? যে ভাইরাস মিউটেট করেছে মনে হচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে যে এই যে মানুষের যে কশন যে নিচ্ছেন তার জন্য কমেছে, কিন্তু যেসব জায়গাতে যেমন কলেজগুলোতে যেখানে খুলেছে, ডরমেটরিতে ছেলে পেলে ফাংশন করছে, ওখানে কিন্তু আবার বাড়তেছে আমেরিকাতে। তো তার মানে এটা ক্লিয়ার যে একসাথে যে কংগ্রিগেশন করা বা একসাথে কাছাকাছি করার যে ব্যাপারটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা করলে সে ইয়াং হোক ওল্ড হোক এটা হবে। আর ওল্ডারদের মাল্টিপল কোমরবিডিটি যাদের আছে তাদের ডেথ রেট বেশি হবেই। তো আমি মনে করি যে ইয়েস, ভাইরাসের মিউটেন্ট ভাইরাসের এফেক্টিভনেস তো কমেছে, এটাও ট্রু, এবং আপনাদের সবার সহযোগিতায় এটা ইনফেকশন রেটও কমেছে, বিশেষ করে যারা কেয়ারফুলি এটাকে টেক কেয়ার করছেন। থ্যাংক ইউ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। মিস্টার মামুন, আমি আহাদের কাছে আসছি আর টিপু সুলতানের কাছে আসছি। জনাব শেখাল মামুন, আপনার কাছে যাচ্ছি যে আপনি আগে যেটা আলোচনা করেছিলেন যে গভর্নরের কাছে, মেয়রের কাছে যে চিঠি, এই চিঠিতে কি বলা হয়েছে? Well, they did not specify publicly as to what they're asking. They're asking a lot of different kind of help. How could the governor, the New York State is a rich state and it has a lot of capability. They could raise fund from. তারা অনেকভাবে কিন্তু পয়সা তারা বন্ড বিক্রি করে তারা সিটির জন্য এই মুহূর্তে তাদেরকে হেল্প করতে পারে। কারণ সিটি ইজ দ্য মেইন সোর্স অফ ইনকাম ফর not only New York City, for the whole state. So they're asking the governor to tax break, more support financially, give more loans, provide the insurance. So there's a lot of things, also unemployment extension. So there's asking for a lot of support from the governor to sustain this economic difficulties. আপনার যে টাইমটা এখন পার হচ্ছে। তা আপনি কি মনে করেন যে এই চিঠিতে যে ওনারা যে চিঠি দিয়েছেন এই চিঠির কার্যকারিতা বা এই চিঠিতে কোনো
ফল পাওয়া যাবে? ব্যবসায়ীদের স্বার্থে ওনারা কোনো উদ্যোগ নেবেন বলে মনে হয় আপনার? Well, Governor এই মুহূর্তে, the New York State is both Assembly and Senate is all Democratic majority এই মুহূর্তে. So if they really want to pass anything, if they want to sell any new bond and raise fund for the New York State, definitely they could do this. এখানে কোনো opposition এই মুহূর্তে নেই. But New York Governor, they're trying to get fund from federal government, এবং federal government আমরা জানি যে স্টিমুলাস প্যাকেজ এখনো পাস হয়নি, বা ওটার আন্ডারে যে বিভিন্ন স্টেটকে সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছিল কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো কিন্তু ট্রাম্প মেইনলি অপোজ করে আসছিল, সে কারণে কিন্তু বিলটা পাস হয়নি, আপনারা হয়তো ভালো জানেন. সো এই মুহূর্তে আমাদের উচিত হবে উই হ্যাভ টু টেক কেয়ার আওয়ার ওন হাউস, এবং গভর্নর যদি ইনিশিয়েশন নেয়, বিকজ উই হ্যাভ দ্য সাপোর্ট ফ্রম দ্য সিনেট এবং অ্যাসেম্বলি, গভর্নর কুড ডিল দ্যাট রাইট নাও. থ্যাংক ইউ শেখাল মামুন. আমি যাচ্ছি আহাদ আলী সিপি আপনার কাছে, যে আপনি জানেন যে একটি খবর বেরিয়েছে যে নিউ ইয়র্ক সহ 4টি স্টেটের 30 মিলিয়ন মানুষ নতুন স্টিমুলাস পেতে পারে. হোয়াট ইজ দিস? এটা কি ব্যাপারটা কি একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, অবশ্য ধন্যবাদ তাহের ভাই আমাকে আজকে ইনভাইট করার জন্য টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে. সো এই একটা রিসেন্টলি যে খবরটা রিলিজ হয়েছে যে এখনো অলমোস্ট 3 মিলিয়ন ইন্ডিভিজুয়াল স্টিমুলাস চেক পায় নাই ওরা. সো আইআরএস ওদের কাছে চিঠি পাঠাবে যে তোমাদের যে স্টিমুলাস চেক সেটার জন্য আইআরএস ওয়েবসাইটে গিয়ে ক্লেম করার জন্য. এই রিজনটা হচ্ছে মোস্টলি যারা ট্যাক্স ফাইল করে না, বা ভেরি লো ইনকাম, সাধারণত ওরা এই স্টিমুলাস টাকাটা এখনো পায় নাই. সো সেই জন্য আপনারা যদি কেউ এখনো স্টিমুলাস চেক পান নাই, বা কম পাইছেন, বা একটা বাচ্চার পান নাই, ওইরকম কিছু হয়ে থাকে, তাহলে আপনারা আইআরএস যে ওয়েবসাইট আছে ওইখানে ওয়ার ইজ মাই গেট মাই পেমেন্ট অপশনে গিয়ে আপনি ওই স্টিমুলাস চেকটা রিকোয়েস্ট করতে পারেন, এবং অক্টোবরের 15-এর ভিতরে সেটা করতে হবে. যদি অক্টোবরের 15-এর ভিতরে করেন তাহলে আপনি টাইমলি এই টাকাটা পাবেন, আর না হলে যদি এর টাইম ভিতরে করেন না, দেন নেক্সট ইয়ার যখন ট্যাক্স ফাইল করবেন সেই সময় আপনারা এই স্টিমুলাস টাকাটা পাওয়া যাবে. এনি আদার ইনফরমেশন আপনার কাছে? আর কোনো তথ্য আছে এমনি বলার মতো? সরি, বলেন আবার. আপনার কাছে কি আর কোনো তথ্য আছে মানুষের? হ্যাঁ, এখন আর অন্য নিউজে আপনার স্টিমুলাস বিল একটা নতুন এখনো সেটা গবেষণা চলতেছে. রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পও একটু অগ্রহী হয়ে বলছে, ও রিপাবলিকান কংগ্রেস যারা আছে, যে $1.5 ট্রিলিয়ন একটা বিল ওরা ডিসকাশন করতেছে, সেইটাতে ট্রাম্পের মতামত আছে. সো আই থিঙ্ক এই বিলে $1,200 ইন্ডিভিজুয়াল যে চেক, সেটা ওয়ান অফ দ্য মেইন প্রায়োরিটিজ মানে এখন. তো যদি আমার মনে হয় যে ধরনের বিল পাস হয় কংগ্রেসে, ডেফিনেটলি একটা ডাইরেক্ট পেমেন্ট এই $1,200 মতো কম হতে পারে, বা ওই অন্য একটা ভেরিয়েশন হতে পারে, বা মেবি আরো এডিশনাল ক্যাটাগরির ট্যাক্স পেয়ার, যেমন বর্তমানে যারা ডিপেন্ডেন্ট অন্যর উপরে, ওরা এই টাকাটা পায় নাই, বা 16 ওভার চিলড্রেন ওরা পায় নাই. সো নতুন স্টিমুলাস বিলে এইরকম কিছু, যে আরো যারা আগে পায় নাই ওদের জন্য একটা স্টিমুলাস থাকবে. সো আই থিঙ্ক right now all in all Washington is very tense. যে জাস্টিস যে মারা গেছে সেটা নিয়ে ট্রাম্প চাচ্ছে নতুন জাস্টিস নমিনেট করার জন্য. সো স্টিমুলাস বিলটাও এখনো আটকে আছে, but I think stimulus focus আছে. Thank you. Still everyone struggling. So I think something very soon পাস হবে. থ্যাংক ইউ সো মাচ. টিপু সুলতান, আপনারা 1 মিনিট সময় দিতে পারবো, বিকজ আমাদের এরপরে একটা প্রোগ্রাম আছে, আমাদের গেস্টরাও আসেন, টাইম পলিটিক্স একটি অনুষ্ঠানের পরে 10টায় শুরু হবে. আপনি 1 মিনিট সময় পাবেন, আপনি যদি কিছু অ্যাড করতে চান. আমি যেটা অ্যাড করতে চাচ্ছি যে আমাদের জুলাইয়ের 28 তারিখ থেকে ফেডারেল গভর্নমেন্ট যেটা অর্ডার দিয়ে, ফেডারেল কোর্ট যেটা অর্ডার দিয়েছিল অ্যাপ বেস সেক্টরের জন্য, যারা 504 টাকা করে পায় নাই এপ্রিল থেকে জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত, অ্যাপ বেস যত ড্রাইভার আছে তাদের ইনকামটা, আনএমপ্লয়মেন্টটা বেসড হচ্ছে গ্রস ইনকামের উপর. আপনার মাধ্যমে বলতে চাই যে বাংলাদেশ কমিউনিটির যে ড্রাইভাররা আছে ওরাও $100 মিলিয়ন
নিয়ে আসতে পারে শুধুমাত্র রিকনসিডারেশন ফাইল করে। নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্স এই জন্য হেল্প করতে পারবে। অফিসের অ্যাড্রেস হচ্ছে 31-1037th অ্যাভিনিউ and Long Island City, 3rd ফ্লোরে, এবং ফোন নাম্বার হচ্ছে 718-706-9892। আরেকটু অ্যাড করছি যে এই গত বৃহস্পতিবার আমরা ব্রুকলিন ব্রিজ শাটডাউন করেছি, গত কুইন্সবরো ব্রিজ শাটডাউন করেছি, এর আগের সপ্তাহে আমরা গত মাসে আমরা কুইন্সবরো ব্রিজ আরেকবার শাটডাউন করেছিলাম এই ডেথ ফরগিভনেস এর জন্য। আমি বলবো বাংলাদেশি কমিউনিটির যত ড্রাইভার আছে যেই সেক্টরেই কাজ করেন আপনাদেরকে আন্দোলনে আসতে হবে এবং ট্যাক্সি ওয়ার্কার এয়ারলাইন্সের সাথে আন্দোলনে আসেন এবং এই সেক্টরটাকে স্ট্যাবিলিটি আনার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া অন্য কোনো উপায় নাই। লোক এই সেক্টরে কাজ করে, আমাদের এটার জন্য একটা বিশাল মুভমেন্ট দরকার। থ্যাংক ইউ টিপু সুলতান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। শেখ আল মামুন, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আমাদের সময় একেবারে শেষ, আরেকটা প্রোগ্রাম আমাদের পরে রাত 10টায়। ওকে, সো আপনি কি মনে করেন প্যারেন্টসদের উদ্দেশ্যে আপনার কোনো অ্যাডভাইস আছে যারা প্যারেন্টস আছেন, স্টুডেন্ট যারা স্কুলে যাচ্ছে? জাস্ট 30 সেকেন্ড। ওয়েল, প্যারেন্টসদেরকে দে নিড টু, তারা আসলে বাচ্চাদের সঙ্গে বসে বুঝতে হবে যে ইটস নট লাইক লাস্ট ইয়ারের মতন। প্যারেন্টসদেরকে বুঝতে হবে যে তার অবজেক্টিভটা কি, তার গোলটা কি, এই বছরে কি শিখবে প্রত্যেকটা সাবজেক্টে। সেটা যদি সে বুঝতে পারে, তো আমার মনে হয় তার বাচ্চাদেরকে অনেক হেল্প করতে পারবে। এবং প্যারেন্টস ডেফিনেটলি প্যারেন্টসরা টিচারদের সঙ্গে কমিউনিকেশন মেইনটেইন করতে হবে, বাই ইমেল, বাই টেক্সট, পার্টিসিপেট ইন এনি কাইন্ড অফ কনফারেন্স, প্যারেন্ট টিচার মিটিং, যাতে, এবং বাচ্চারা আর কিছু কিছু বাচ্চারা একই গ্রুপের হলে, একই ক্লাসের বাচ্চারা তারা আফটার স্কুলে তারা গেট টুগেদার হতে পারে জুমের মাধ্যমে, দে কুড ওয়ার্ক টুগেদার। সো দিস আর ডিফারেন্ট থিংস they could do this year without being panicked or being, Thank you. Thank you, Sheikh Al Mamun. Dr. Ziauddin Ahmed, আপনি কি লাস্ট আপনার কোনো আর কোনো কমেন্ট এড করবেন? আমার কমেন্টটা হচ্ছে যে যদিও নিউ ইয়র্কে আমি বলেছি যে ভাইরাসের সিভিয়ারিটি কমেছে, কিন্তু হঠাৎ করে আরেকটা স্ট্রেন যদি অন্যখান থেকে চলে আসে তাহলে কিন্তু ফেস মাস্ক বা যদি আমরা সব না করি তাহলে কিন্তু আবার মৃত্যু রেট বাড়বে। সুতরাং পিপল শুড বি ভেরি কেয়ারফুল যে এই যেহেতু এখন একটু কমেছে তার মানে এইটা না যে আমাদের নেক্সট ফেজ যখন আসবে তখন এই মাইল্ড ভাইরাস আসবে। তো ফেস মাস্ক পরতে হবে এবং যদি আমরা যে সিরিয়াস একটা কোনো একটা স্ট্রেন আসে এটার জন্য সারপ্রাইজ হওয়ার কিছু নাই। সো হ্যাভ টু বি কেয়ারফুল। থ্যাংক ইউ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। আপনাকে নাজমুল হাসান, লাস্ট কোনো আপডেট আছে? আর আপডেট আমি জিয়া ভাইয়ের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে যে কিছু কিছু জায়গায় আপটিক হয়নি তা নাও, কিন্তু কিছু কিছু জায়গায় ওয়েস্টার্ন কুইন্স, ওয়েস্টার্ন নিউ ইয়র্ক, কয়েক জায়গায় নিউ ইয়র্কের বড় পার্ক এবং সাউন্ড ভিউ এলাকায় আপটিক হয়েছিল সামান্য, কিন্তু নিউ ইয়র্ক সিটি এবং স্টেট এই ব্যাপারে খুবই কনসাস এবং তারা সাথে সাথে টেস্ট এবং ট্রেসিং টিমটা নিউ ইয়র্কে খুব এফেক্টিভ এবং সেটাই খুব ভালো কাজ করছে এখনো পর্যন্ত অন্যান্য যে কোনো স্টেট তুলনায়। আর জিয়া ভাই, আপনাকে কনগ্রেচুলেশন। আপনারা জানেন যে এই বছর নিউ ইয়র্কে ভার্চুয়াল বইমেলা হচ্ছে, যেটা গতকাল শুরু হয়েছে এবং ভেরি ভেরি মানে আনকমন একটা ব্যাপার এবং খুব এনজয়েবল। এবার অনেকে সেটা এনজয় করছে। জিয়া ভাই সেটার কনভেনার, জিয়া ভাইকে কনগ্রেচুলেশন। শেষ করতে চাই যে বলে যে কথা হচ্ছে যে আমাদের স্কুলের ব্যাপারে কিন্তু আমাদের প্যারেন্টদের অনেক কনসার্নটা এই কারণে যে আমাদের প্যারেন্টদের মিটিং গুলোতে যান না, ইনভলভ হন না, বোর্ড অফ এডুকেশন থেকে চিঠিগুলো পেলে ঠিক মতন পড়ে না অনেকেই, এবং তারা মনে করেন যে সকালবেলা স্কুলে ছেলেকে দিয়ে আসলে, মেয়েকে দিয়ে আসলে আমার কাজ শেষ। সেটি কিন্তু শেষ নয়। তারা প্যারেন্ট টিচার ইনভলভ হবেন, তাদের ভয়েসটা রেজ করবেন, তাহলেই কিন্তু তাদের সমস্যার সমাধান হবে। আমি অনেক বাবাকে দেখেছি যে উনি প্যারেন্ট টিচার, এইগুলো ঠিক না, এইগুলোর ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের একটু রাত 10টায় শুরু হবে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। সেখানে যোগ দেবেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী জনাব হাসান ফেরদৌস এবং অ্যাটর্নি শেখ সেলিম। তারা আলোচনা করবেন যে বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি গিন্সবার্গ যে মারা গেলেন, এই মারা যাওয়ার কারণে সেখানে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতা সৃষ্টির জন্য আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটিতে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে, বিচার বিভাগের মধ্যে যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সে কি প্রতিক্রিয়া হতে পারে, সেই বিষয়গুলো আলোচনা করবেন লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী জনাব হাসান ফেরদৌস এবং অ্যাটর্নি শেখ সেলিম। আপনারা 10টায় অনুষ্ঠানটি শুরু হবে, আপনারা আমাদের সাথেই থাকবেন। এই অনুষ্ঠানের পরপরই অনুষ্ঠানটি শুরু হবে। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।